প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, বিষয়টি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে, এবং প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। আমরা পর্ব নাম্বার 1-এ এই অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তোমাদেরকে দিয়েছিলাম এবং বলেছিলাম দ্বিতীয় পর্বে আমরা প্রাপ্তি এবং প্রদান হিসাব নিয়ে আলোচনা করব। এই প্রাপ্তি এবং প্রদান হিসাব এই সম্পর্কে আলোচনার শুরুতে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাপ্তি এবং প্রদান হিসাব আমরা জানি, আমরা হচ্ছে একটি কারবারি প্রতিষ্ঠান। এই কারবারি প্রতিষ্ঠানের নিকট যখন কোনো টাকা আসবে তখন সেটি হচ্ছে প্রাপ্তি, এবং কারবারি প্রতিষ্ঠান থেকে যখন কোনো টাকা চলে যাবে তখন সেটি হচ্ছে প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাপ্তি এবং প্রদান হিসাবের প্রাপ্তি পাশে কি কি যায় এবং প্রদান পাশে কি কি যায় আমরা সে সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখলেই প্রাপ্তি এবং প্রদান হিসাব সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে প্রাপ্তি, এখানে লেখা রয়েছে প্রদান। প্রাপ্তি পাশে কি কি যায় আমরা সবকিছুই এখানে লিখে দিয়েছি। তোমরা তোমাদের খাতায় এই বিষয়গুলো লিখে রাখবে, তাহলেই প্রাপ্তি প্রদান হিসাবে আর কোনো সমস্যাই থাকবে না। যেমন প্রাপ্তি পাশে প্রথমে আমরা লিখেছি প্রারম্ভিক জের, অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে অবশ্যই প্রারম্ভিক জের লেখা থাকবে, সেটি হাতে নগদ অথবা ব্যাংক জমা, দুইটির যে কোনো একটি অথবা দুইটি থাকতে পারে। আমরা সেই দুইটির টাকা প্রথমে লিখব। তারপর সহজভাবে বোঝার জন্য আমি একটা কথা এখানে লিখে দিয়েছি, সকল প্রকার মুনাফা ও মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়সমূহ। অর্থাৎ প্রাপ্তি পাশে কি কি আইটেম যায়? সকল প্রকার মুনাফা ও মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়সমূহ। যেমন প্রথমে লিখেছি চাঁদা। চাঁদা সম্পর্কে আমাদের 3টি বছরের টাকা লেখা থাকতে পারে, সেটি হচ্ছে চলতি বছরের অথবা বিগত বছরের অথবা অগ্রিম সালের বা বছরের। তো 3টি টাকায় আমাদের লেখা থাকতে পারে। আমরা লিখব প্রবেশ ফি, ভর্তি ফি, অনুদান, ব্যাংক জমার সুদ, আজীবন সভ্যের চাঁদা, চারণ কর, পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন আসবাবপত্র বিক্রয়, খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয়, হল ভাড়া, উইলকৃত ধন দৌলত, নাটকের টিকিট বিক্রয়, চা চক্র হতে মুনাফা। আরো অনেক মুনাফা জাতীয় আয় বা মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কথা তুমি সর্বদাই মনে রাখবে, তুমি হচ্ছে একটি কারবারি প্রতিষ্ঠান। তুমি যদি কখনো কারো কাছ থেকে টাকা পাও বা কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করো, তখন সেই সমস্ত বিষয়গুলো কেবল প্রাপ্তি পাশে আসবে। এই কথাটি মনে রাখবে এবং এখানে যে বিষয়গুলো লিখে দিয়েছি সেগুলো মনে রাখবে, তাহলে প্রাপ্তি পাশে কি কি আইটেম আসবে সে সম্পর্কে তোমার আর কোনো ভুল হবে না। এখন আমরা শিখব প্রদান পাশে কি কি বিষয়গুলো যায়। যেমন প্রদান পাশে আমরা লিখেছি মুনাফা ও মূলধন জাতীয় খরচ বা প্রদান, অর্থাৎ যত প্রকারের মুনাফা ও মূলধন জাতীয় খরচ বা প্রদান রয়েছে সেই সমস্ত বিষয়গুলোই কেবল প্রদান পাশে যাবে। যেমন বেতন, ভাড়া, মজুরি, আরদালির মজুরি, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, ছাপা ও মণিহারি, অফিস খরচ, কর ও অভিকর, মেরামত খরচ, নাট্যাভিনয় খরচ, আপ্যায়ন খরচ, খেলাধুলা ব্যয়, সভা ও সেমিনার খরচ, টুর্নামেন্ট খরচ, ভূমি ক্রয় ও উন্নয়ন, দালান কোঠা ক্রয় ও নির্মাণ, আসবাবপত্র ও অফিস সরঞ্জাম ক্রয়, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, বই পুস্তক ক্রয়,
শেয়ার, বিনিয়োগ, লগ্নি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মুনাফা ও মূলধন জাতীয় খরচ বা প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে টাকার ঘর লিখেছি, কিন্তু এখানে এই সমস্ত হিসাবে টাকা লিখিনি। তোমাদের শুধু কোন কোন হিসাব প্রাপ্তি এবং প্রদান পাশে যাবে সেই সমস্ত হিসাবগুলোই আমরা লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রাপ্তি পাশে যে সমস্ত আইটেম এবং প্রদান পাশে আমরা যে সমস্ত আইটেমগুলো নিয়েছি, এগুলোর যদি কখনো বকেয়া উল্লেখ থাকে, বকেয়া করতে হবে যোগ, এবং কোন সময় যদি অগ্রিম লেখা থাকে তাহলে অগ্রিম করতে হবে বিয়োগ। তবে এটি বেশিরভাগ দেখা যায় আয় এবং ব্যয় হিসাবে, প্রাপ্তি এবং প্রদান হিসেবে এগুলো সাধারণত দেখা যায় না। শুধু প্রাপ্তি পাশে কি কি হিসাব যায় এবং প্রদান পাশে কি কি হিসাব যায়, এই সমস্ত বিষয়গুলো তোমার জানা থাকলেই চলবে। তারপর প্রাপ্তি পাশ এবং প্রদান পাশের টাকা এবং সমস্ত হিসাব নেওয়ার পর যেদিকে টাকা বড় থাকবে, মনে করে নিলাম যে আমাদের প্রাপ্তি পাশের টাকা বড়, তাহলে প্রাপ্তি পাশের টাকা যত হবে তত টাকা আমরা দুই পাশে লিখে দিব। তারপর এই পাশের যে মোট টাকাটা, সেই মোট টাকা থেকে প্রদান পাশের টাকার মোট টাকা, এই টাকা থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যে ফল বের হবে সেই ফলকে বলা হবে সমাপনী উদ্বৃত্ত। সেটি হাতে নগদ এবং ব্যাংক জমা হতে পারে। ব্যাংক জমা এবং হাতে নগদ দুইটি থাকলে দুইটি হবে, একটি থাকলে একটি হবে। আশা করি প্রাপ্তি এবং প্রদান পাশে কি কি হিসাব যাবে তোমরা অতি সহজে সেটা খাতায় লিখে নিয়েছো এবং বুঝে নিয়েছো। পরবর্তীতে আয় ব্যয় হিসাবের জন্য কিভাবে ছক কাটতে হবে এবং আয় পাশে এবং ব্যয় পাশে কোন কোন হিসাব যাবে, সেই বিষয় নিয়ে আমরা পর্ব নাম্বার 3-এ আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।